তো এই মাছটা হচ্ছে শুধু 70 টাকা কেজি। এই হচ্ছে এখানকার হাট। মূল বাগান থেকে মূল তুলে নিয়ে এসছেন, এখানে নদীর জলে ধুয়েও নিলেন। সেই পুকুর বেশ বড় সড়ো, সেই পুকুরের পাশে এখানে হাট বসে। এগুলো হচ্ছে ওপেন স্পেস। আর সামনে এই শেড, যদিও ভগ্ন দশা। এই বাজার কত পুরনো? ব্রিটিশের আমলে, অনেক পুরনো বাজার। ব্রিটিশ আমল থেকে এই হাট চলে আসছে। গরম গরম ফুলকো লুচি বানাচ্ছেন দিদি, আর সাথে কি তরকারি আছে? ঘুগনি। মহিরাষ্ট্র ওপরে যে চালাগুলো অসাধারণ লাগছে। আমায় দেখে মাসিমা বলছেন 100 আমি তো মাছ কিনবো না। এই মুহূর্তে নদীর এরকম করুণ অবস্থা। উনি বলছেন বর্ষার সময় একেবারে কানায় কানায় জল। পয়সা নিয়ে গ্যাঞ্জা আর বিড়ি খাচ্ছিল গুলো। তার মধ্যে এই এক ভাইকে দেখতে পাচ্ছি। বর্ষার সময় কিভাবে আসেন? মুন্ডু মালি তলাশ মহাশ্মশান। সাধু সন্ত যারা, তারা মারা গেলে এখানেই দাহ করা হতো। কৃষ্ণা মায়ের সমাধি মন্দির। তার লাগে না পারে যেতে পারে করি দরিয়া। 3 কেজি সাইজের বাঁধাকপি 10 টাকা পিস। 10 টাকা পিস। 50 টাকা পিস বীজ ছিল, সেটাকে বলছে না। ভাই এসে বাজার করতে, আর এই ভাই এসে ঘুরতে। আমি যদি মাংস খাই ও মাংস খাবে, আমি যদি বিড়ি খাই ও বিড়ি খাবে। তো কোন চ্যালেঞ্জ থেকে এসছিস বল? 1 সেকেন্ড কিসের জন্য ভয় খাচ্ছিস? সংসার জীবন ছিল, এই ধর্মটাকে কেন বেছে নিলেন? ভুল কথা বলো না। পোড়ালে তোকেই পোড়াবো। সকলের জন্য শুভ চিন্তা করে। জয় মা তারা, ভক্তের মনস্কামনা পূর্ণ হোক। হোমযজ্ঞ কেন করেন, কারা করেন, কি উদ্দেশ্য করেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তোমার নাম কি? আমার নাম পৌলমী পাল। আমি ওদের আন্টি। এটা মাটন আছে। 1 কেজি চিকেনে 100 টাকা আর 1 কিলো মটনে 150 টাকা। যেমন আমি কাম ত্যাগ করছি। তারা মাকে চিতা মধ্যগতা তারা তত্র তারা শিলাময়ী, জ্বলন্ত চিতার মধ্যে তারা মা। সাংবাদিক আমাকে হিসু করে দিল, ভিজিয়ে দিল পুরো। অনেক দশা ছিল, এটা কেটে গেল। আমি মাকে পেয়েছি। অঘুরি আলাদা, সন্ন্যাস আলাদা, তান্ত্রিক আলাদা। জ্যোতিষী তান্ত্রিক যেই হোক, সবাই এখানে আসতে হয়। মাতৃ আরাধনা হয় যাতে সকলের সার্বিকভাবে ভালো থাকে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে তারাপীঠে আছি। এটি বীরভূম জেলার মধ্যে পড়ে। আজ আমার এই বীরভূমে বা তারাপীঠে দ্বিতীয় দিন। ঠিক আমার হোটেলের পাশে একটি মন্দির আছে। আমি সকালে এসেছিলাম, হাঁটতে হাঁটতে দেখছিলাম। তো সেই মন্দিরটি এই গলির ভেতরে বা এই রাস্তার উপরে। এখানে একটি না, একাধিক মন্দির আছে। এখানে এক মন্দির দেখতে পাচ্ছি, মা ভবতারিণী কালী মন্দির। ভেতরে মায়ের মূর্তি আছে। টিনের চালা দেখতে পাচ্ছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি মন্দির। আর এখানে একটি যে জায়গা আছে দেখতে পাচ্ছি, যে জায়গাতে হোমযজ্ঞ হচ্ছে। বিভিন্ন পুরোহিতরা আছেন বা বিভিন্ন সাধু সন্তরা আছেন, ওনারা যজ্ঞ করছেন আর কি। এখানে একটা আছে দেখতে পাচ্ছি। ইভেন এখানেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে পুরোহিতরা বসে আছেন, তাদের কাজকর্মগুলো ওনারা এখানে সেরে নিচ্ছেন। আর এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি, যে মন্দিরের সামনে লেখা আছে আদি পঞ্চশিব তীর্থস্থান। তো এই মন্দিরের সম্পর্কে একটু ডিটেলে জানবো এখানকার মানুষজনের কাছ থেকে। আর মেন যে এখানকার মন্দির, সেটি হচ্ছে আমার সামনে এখানে। তো এই মন্দিরে ঢোকার আগে এখানে একটি ঘাট আছে বা শ্মশান আছে। ঠিক ঘাটের মুখে বা মন্দিরের উল্টো দিকে এখানে বেশ কয়েকটি দোকান আছে, চায়ের দোকান, খাবারের দোকান, বিভিন্ন পূজা দ্রব্যাদি এই সমস্ত দোকানে পাওয়া যাচ্ছে ডান দিকে পরপর। আর যে ঘাট, এখানে মায়ের সজাগ ধাম মুন্ডু মালি তলাশ মহাশ্মশান, স্থাপিত 2 বৈশাখ 1385। মানে প্রায় 15 আর 32 47 বছরের পুরনো এই ঘাট। তো এই মুন্ডু মালিতলা শ্মশান, এখানে শ্মশানের দাহ মানে কাজকর্ম হয় কিনা জানি না। আর সামনেই হচ্ছে নদী, দ্বারকা নদী। আর যেই নদীর এই মুহূর্তে করুণ অবস্থা দেখতে পাচ্ছি। আর এখানকার যে ঘাট দেখতে পাচ্ছি বেশ বাঁধানো, বাট ওইভাবে দেখভাল হয় না বা মেনটেন্যান্স হয় না, পুরো অপরিষ্কার আর কি। এখানে যাত্রীদের বসার জায়গা, ওয়েটিং রুম বা রুম না, জাস্ট বসার জায়গা। আর তার পেছনে বেশ বড় সড়ো বট গাছ আছে দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো বট গাছ। আর যে ঘাট দেখানোর জন্য এলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর করে বাঁধানো আছে, বাট পরিষ্কারের অভাব, এখানে মেনটেন্যান্সের অভাব। বাট অনেক সাজানো গুছানো ছিল একটা সময়। আর যিনি বানিয়েছিলেন আর কি, সৌন্দর্যের জন্য এটা বানিয়েছিলেন, বাট এই মুহূর্তে এখানকার পরিস্থিতি এমনই। তো এটা মহা শ্মশান বলছে, এখানে কোথাও শ্মশানের কাজকর্ম হচ্ছে বলে আমার চোখে পড়ছে না। তো এই সেই নদী, দ্বারকা নদী, যে নদীর এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ আর কি। তো এখানকার স্থানীয় লোকজনের থেকে জিজ্ঞাসা করবো আদৌ এখানে কখনো এই শ্মশানের কাজকর্মগুলো হতো কি না। আমার ডানাতে দেখতে পাচ্ছ বেশ কিছু মানুষজন সকাল সকাল এখানে এসছেন। ইভেন আমি যখন সকালে এসেছিলাম তখনও কিন্তু এখানে অনেক মানুষজন এসেছিলেন ঘুরতে। আর এই জায়গা হচ্ছে মেন যে তারাপীঠ মন্দির, ওখান থেকে 1 কিলোমিটারের আশেপাশে ডিস্টেন্স।
আর এই নদীর অবস্থা দেখা, ওদিকে এক দাদাকে দেখছি বালি তোলাতুলি কাজ করছে, সম্ভবত এখানে বালি আছে, তো সেই বালি তুলে নিয়ে যাচ্ছেন বাড়ির কোনো কাজে লাগাবেন বলে। এগুলো বালি আছে, মাটি নেই। নদীর জল এই মুহূর্তে এমনই, এখানে সকাল সকাল কেউ ধূপ টুপ দিয়ে গেছে, ধূপ ধুনো। আর এই মুহূর্তে নদীর যে স্রোত হালকা হলেও আমার ডান দিকে চলে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে নোংরা জমে আছে। অ্যাকচুয়ালি এই সমস্ত তীর্থস্থান বলি বা যেই স্থানই বলি আর কি, এই সমস্ত স্থানে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা করা হয়, বাট সেই নোংরাগুলো পরিষ্কার করার লোকজন থাকে না, আমি কোথাও দেখিনি। আমি যেমন বাবুঘাটে দেখেছি প্রচুর পরিমাণে নোংরা, এখানেও কিন্তু তেমন দেখতে পাচ্ছি। ইভেন সামনে যে তারাপীঠ মায়ের মন্দির, সেখানেও আমি অনেক এরকমই নোংরা দেখেছি। তো এখানে এক উল্টো দিক দিয়ে এক দিদি আসছেন, ওপারে সম্ভবত ওনার মানে বাগান টাগান ছিল বা আছে, ওখান থেকে নদী পেরিয়ে এপারে আসছেন। আর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কিছু জায়গায় বালি ডাঁই করা আছে, সম্ভবত বাড়িতে নিয়ে যাবেন বলে। সামনে আরও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, ওনারা এখানে বালি তোলার কাজ করছেন। আর এই যে নদীর জল কলকল শব্দ করে বেরিয়ে যাচ্ছে এদিকে। আমি গতকালকের মানে এর আগের পর্বে তোমাদেরকে বলছিলাম, যখন এর উল্টো দিকে কোনো এক গ্রামে গেছিলাম, গ্রামের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, যে এই নদীর জল একেবারে কি বলবো স্তব্ধ, কোনো দিকে যাচ্ছে না, ডান দিক বাঁ দিক কোনো দিকেই যাচ্ছে না আর কি। বাট এখানে এসে দেখতে পাচ্ছি এই জল মানে এই মুহূর্তে ওদিক থেকে জল এদিকে চলে যাচ্ছে। আর এই দাদারা এখানে ঠাকুরা এখান থেকে নোংরা পরিষ্কার করছেন। কি করছেন, পরিষ্কার না কি করছেন? হ্যাঁ পরিষ্কার করছি, কাঁটাগুলো ফেলছি। বর্ষার সময় জল মানে নদী ডুবে যায় না? হ্যাঁ একদম পুরো একবারে কানায় কানায়। এই মুহূর্তে নদীর এরকম করুণ অবস্থা, উনি বলছেন বর্ষার সময় একেবারে কানায় কানায় জল থাকে, মানে অনেকটা উঁচু। ইভেন এই নদীর জল টপকে গ্রামে ঢুকে যায়, তাই কি? বন্যা টন্যা হয় এখানে। তো আমি এই দাদার থেকে এই শ্মশান সম্পর্কে জানছিলাম। উনি বলছেন এই যে শ্মশান, এই শ্মশানটা হচ্ছে অনেক পুরনো শ্মশান। ওই শ্মশান শুরু হওয়ার পর এই শ্মশানটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আর এখানে যারা ওই কি বললেন বৈরাগী নাকি, যারা সাধু বৈরাগী মানে আচ্ছা সাধু সন্ত যারা, তারা মারা গেলে এখানেই দাহ করা হতো। ও আচ্ছা আচ্ছা, সেই জায়গাটা ওইখানেই চলে গেছে। অনেক ধন্যবাদ দাদা। এদিকে অনেক নোংরা, আর যাবো না ওদিকে। তো বেসিক্যালি এই যে শ্মশান, এখানে ওই সাধু সন্তরা তারা মারা গেলেন এই শ্মশানে দাহ করা হতো আগে। বাট সেই দাহ করার জায়গাটা এখন পেছনে যে তারাপীঠ শ্মশান, সেই শ্মশানে চলে যাওয়াতে এই জায়গাটা এখন বন্ধ আছে। সামনে যে দিদি আসছিলেন ওপার থেকে সবজি নিয়ে, উনি এখানে পরিষ্কার করছেন। আপনার কি ওপারে ক্ষেত? এখানে দেখো জল যাচ্ছে, যেখান থেকে সুযোগ পাচ্ছে সেখান থেকে জল যাচ্ছে। তো এখন নয় শুকনো বলে আপনি এই নদী পেরিয়ে এলেন, এই বর্ষার সময় কীভাবে আসেন? তখন ঘুরে ঘুরে আসতে হয়। ও আচ্ছা আচ্ছা। তো এখানে উনি ওপারে মূলো বাগান করেছেন, সেই মূলো বাগান থেকে মূলো তুলে নিয়ে এসছেন, এখানে নদীর জলে ধুয়েও নিলেন। আপনার বাড়ি কি আশেপাশে? এই কি গ্রাম, এই গ্রামের নাম? সরলপুর। সরলপুর, আচ্ছা আচ্ছা। আর এখানকার নদীর অবস্থা ঠিক এমনই। তো যাই হোক, এই মুহূর্তে নদী এমন করুণ অবস্থা দেখালেও বর্ষার সময় মানে ভরা বর্ষায় এখানে কিন্তু একেবারে ভয়াবহ রূপ ধারণ করে। ইভেন নদীর জল, এই নদীর যে বাঁধ টপকে বা ছাপিয়ে গ্রামে চলে যায়। আমার সামনে মন্দিরের সামনে এখানে বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি। এখানে একটি কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের পাশে বেশ কিছু ধূপ আগরবাতি মানে মোমবাতি এখানে দিয়েছেন। আর এখানে একটি বোর্ড লাগানো আছে যেখানে লেখা আছে, আমার ডান হাতে হচ্ছে মেন মন্দির, আর বাঁদিকে এই যে নাট মন্দির, এখানে পুজো আচ্ছা হয়ে থাকে। আর সম্ভবত এখনই কোনো রকম পুজো শুরু হবে। দেখতে পাচ্ছি বেশ ফুল টুল দিয়ে সাজানো গুছানো হয়েছে, প্রচুর গাছগাছালি আছে দেখতে পাচ্ছি। যেমন এখানে একটি কি গাছ জানি না, বেশ বড় সড়ো। ইভেন সামনেও বেশ কিছু বড় সড়ো গাছ আছে দেখতে পাচ্ছি। ইভেন আমার ডান দিকে বেশ কিছু বাগান টাগান আছে, ওদিকে থাকার বিল্ডিং আছে। সামনের যে মন্দির, এটি হচ্ছে কৃষ্ণা মায়ের সমাধি মন্দির। এই কৃষ্ণা মাকে এনার ব্যাপারে একটু জানতে হবে, কাউকে পাচ্ছি না। আর আমার বাঁদিকে এখানে একটি দেখতে পাচ্ছি ছোট বাবার মন্দির। এই ছোট বাবাকে আর কৃষ্ণা মাকে এনাদের সম্পর্কে আমার জানা। ইনি হচ্ছে এখানকার দেবী, ইনি এখানে পূজিত হয়ে থাকেন। আপনাকে একটা প্রশ্ন করার ছিল, এই কৃষ্ণা মা কে? টাটিগড়ের সেবিকা দিলেন। ও আচ্ছা, এই যে ছোট বাবা ওখানে দেখতে পাচ্ছি, সাধনা করেছেন মায়ের, ওরা সাধনা করাতে মা দর্শন দিয়েছে, তারপরে ছোট
আচ্ছা, বামা খেপা যেমন ওখানে, আর এখানকার এই মন্দিরের পেছনে ওই ছোট বাবা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো বেসিক্যালি এই যে এই মায়ের যিনি আরাধনা করেছিলেন গঙ্গা পাড়ে বা এই নদীর পাড়ে বসে আরাধনা করেছিলেন, সেই তিনি হচ্ছেন এই ছোট বাবা। আর ওই ছোটো বাবার মারা যাওয়ার পরে এই ট্রাস্ট, এই যে বোর্ড, এই বোর্ডের পরিচালনা করতেন ইনি এই কৃষ্ণামা, যার ছবি এখানে আছে। যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু তুলে ধরার চেষ্টা করলাম। নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারে যেতে পারের করি দরিয়া। নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের করি পারে যেতে দরিয়া। নামে আছে গয়া। এই মন্দিরের ঠিক সামনে এরকমই সিঁড়ির মধ্যে বসে বসে এক ব্যক্তিকে দেখতে পাচ্ছি, হাতে একতারা নিয়ে এই গান করছেন। সেই গান এখানকার যে পরিবেশ সেটাকে আরও অনেক বেশি মায়াবী করে তুলছে। জানি না এটাকে ঠিকঠাক ব্যাখ্যা করতে পারলাম কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম একটা তীর্থস্থান যার এখানে ঐতিহাসিক বা পৌরাণিক কিছু কাহিনী আছে, আর ঠিক সেই মন্দিরের সামনে বসে বসে ইনি যে ভজন গান করছেন সেটা এই জায়গাকে কেমন করে তুলেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে যিনি গান করছেন উনি আবার চোখে দেখতে পান না, দৃষ্টিহীন, দুটো চোখেই না, ডান চোখটা একটু আবহাওয়া এখানে দেখা যাচ্ছে, আর বাঁ চোখটা একবারই না। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? বাবলু দাস বাবু। এটা কত দূর থেকে আসেন, কোথা থেকে আসেন? আমি এখান থেকে 2 কিলোমিটার রাস্তা। এখানে প্রত্যেক দিন আসেন? 12 মাস 30 কাল এখানে এসে ভজন বাউল গান টান করেন? করবো, উপায় তো নেই। মায়ের কাছে বসে দেখি মা যেটুকু দয়া করে বাস। এখানে কত বছর ধরে আসছেন আপনি? আমি এখানে 4 সাল বাদে 2000 বন্যা পেয়েছি, প্রায় 30 বছর ধরে। তো উনি বিগত 30 বছর ধরে এখানে প্রত্যেক দিন এখানে আসছেন, এখানে বাউল গান করছেন। এখানে যে সমস্ত ভক্তরা আসছেন তাদেরকে মোহিত করছেন ওনার গানের সুর দিয়ে, ওনার গানের ভাষা দিয়ে, ওনার গলা দিয়ে আর কি। এখানকার সম্পর্কে একটু ডিটেলে জানার ছিল, বাট এখানে তেমন কাউকে পাচ্ছি না যার থেকে জানবো মন্দির সম্পর্কে বা পেছনে শ্মশান সম্পর্কে। ওই মন্দির থেকে চলে এলাম, সামনে একটি আশ্রম দেখতে পাচ্ছি, নগেন বাবার আশ্রম। বেশ অনেক বড় এরিয়া, সামনে অনেক খোলা মাঠ আছে, অনেক বড়, আর ঘর ভাড়া গাড়ি পার্কিং সব দেওয়া হয়। যায় না এই নগেন বাবাকে, তো দেখতে বেশ ভালো লাগছে। তার পাশে এখানে একটা দোকান আছে, বেসিক্যালি এই দোকানে এলাম আর কি কচুরি খাওয়ার জন্য। হবে তো এখন? আপনার ছেলে চলে গেল? সকালে যখন আমি এসেছিলাম চা খেতে তখন ওনার ছেলেকে দেখছিলাম, যার জন্য ভাবলাম ওই দোকান থেকে একটু খেয়ে আসি। হ্যাঁ, তো যাই হোক, এখানে বেশ গরম গরম ফুলকো লুচি বানাচ্ছেন দিদি, আর সাথে কি তরকারি আছে? আচ্ছা, ঘুগনি আছে। অ্যাকচুয়ালি ওনার এক ছেলে আছে যার বয়স অল্প আর কি, 10 বছরের আশেপাশে। সকালে যখন চা খেতে এসেছিলাম তখন ও দোকানে ছিল, আমাকে চা দিচ্ছিল, তো ভাবলাম ওর সাথে একটু গল্প করবো আর সেটা ভিডিওতে তুলে ধরবো, যার জন্যই আমি এসেছিলাম। আজ রোববার সকালেও কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি। আর চলে এলাম আমি মেন রাস্তায়, এখান থেকে আমি বাস বা অটো এই ধরনের কিছু পাবো যানবাহন। তো এখনও জানি না এখান থেকে কি যায়, বা আদৌ বাস যায় কিনা বা অটো যায় কিনা। তো রোববার সকালে কিন্তু প্রচুর মানুষজন এখনও আসছেন এই মন্দিরের উদ্দেশ্যে, পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর আমি কথা বলতে বলতে চলে এলাম দ্বারকা যে নদী, সেই নদীর ব্রিজের ওপরে। আর ডান দিকে নদী, আমি এতক্ষণ ছিলাম ওদিকে যে মন্দির, যে শ্মশান ছিল সেটি, ওটা হচ্ছে ওদিকে। আর মেন যে তারা মায়ের মন্দির সেটা হচ্ছে আমার ঠিক বাঁ দিকে সামনেই। আর এখানেও একটি শ্মশান আছে, যেই শ্মশান হচ্ছে এখানকার মেন শ্মশান। আর ওটা হচ্ছে তো জনসাধারণের জন্য ছিল না, ওটা হচ্ছে সাধু সন্তদের জন্য ছিল। তো যাই হোক, আমি এখান থেকে বাসে যাব, বাস যায় একমাত্র, আর অন্য কোনো গাড়ি যায় না। ও দাদা, ময়ূরেশ্বর কলেশ্বর করছে, আমি শুনলাম ময়ূরেশ্বর। সামনে এই বাস যাচ্ছে সাঁইতিয়া, সম্ভবত এই যেতে পারে ময়ূরেশ্বর। তো এই বাস যাবে ময়ূরেশ্বর। সামনে প্যাসেঞ্জার আছে, পেছনে দেখতে পাচ্ছি পুরো খালি আছে। সামনে ভেবেছিলাম বসবো, বাট সামনে কিন্তু লোকজন ভর্তি। সামনে বসলে লোকজনের সাথে কথা বলা যায়, পেছনে বসলে বা এরকম সিটে বসলে, সাইড সিটে, কারোর সাথে বকবক করা যায় না। তো যার জন্য আমি সামনে, কষ্ট হলেও সামনে বসি। তারাপীঠ বাস স্ট্যান্ড থেকে ময়ূরেশ্বরের ডিস্টেন্স 17 কিলোমিটার। আর সময় লাগবে অ্যাপ্রক্স কতক্ষণ লাগবে? 45 আমি ময়ূরেশ্বর। 45 থেকে 50 মিনিটের মধ্যে। হ্যাঁ।
আমাদের গাড়ি মেন যে হাইওয়ে সম্ভবত রাজ্য সড়ক সেইখান থেকে ঢুকে যাচ্ছে গ্রামের ভেতরের রাস্তা, ঠিক এমনই ছোটোখাটো রাস্তা, সরু রাস্তা। মাঠের মাঝখান দিয়ে আমাদের গাড়ি দৌড়াচ্ছে, চাষের জমি ভেদ করে এরকমই একটা রাস্তা বেরিয়ে গেছে। আর সেই রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। পাশে কাকু ড্রাইভ করছেন, আরও বেশ কিছু প্যাসেঞ্জার আছেন যারা পেছনে বসে আছে। তো বেশ ভালো লাগছে কিন্তু এরকমই গ্রামের মাঝখান দিয়ে আমাদের গাড়ি দৌড়াচ্ছে সেটা দেখে। এটাই হচ্ছে দুর্গা মন্দির, যেই মন্দিরের নামকরণে আর কি নামেই এই স্টপেজের নাম, পাড়াভিত্তিক নাম আছে। আমাদের সামনে একটি ট্রাক্টর যাচ্ছে ধান বোঝাই করে, ও যতক্ষণ না সাইড দেবে আমাদের গাড়ি এগোতে পারবে না। এই হচ্ছে পাড়া গ্রামের রাস্তা। ছাগলের জন্য ক টাকা দিতে হচ্ছে? করেছি এখন 2000 টাকা। ছাগলটা একটু বড়। এই পাড়া গ্রামের রাস্তাতে গাড়ি চালানোটাও একটা অনেক ঝক্কির ব্যাপার। তার কারণ হচ্ছে রাস্তাঘাটে প্রচুর দেখি ছাগল ঘুরে বেড়াচ্ছে, মুরগি ঘুরে বেড়াচ্ছে। তো বাই চান্স কখনো কোনো মুরগি বা ছাগলকে যদি চাপা দেওয়া হয়, অ্যাকচুয়ালি গাড়ি বা মানে যিনি চালক উনি তো চান না কোনো রকম গাড়ি মেরে দিক ছাগল বা মুরগিকে, ওরা দৌড়ে চলে আসে চাকার তলায়। তো এরকমই একটা ইনসিডেন্ট এই কাকুর সাথে ঘটে গেছে। আর এক ছাগল ধাক্কা লেগে মারা গেছে, ওনাকে তার গুণগান দিতে হবে। পাটা চাপা পড়ে গেছে। আচ্ছা, পা এখনো বেঁচে আছে? এখনো বেঁচে আছে বললো। ও আচ্ছা, তারপরও 2000 টাকা দিতে হচ্ছে। 2000 টাকা দিতে হচ্ছে। তো ওনার গাড়ির চাকাতে লেগে পা ব্যথা পেয়েছে, এখনো বেঁচে আছে, তার জন্য ওনাকে 2000 টাকা দিতে হচ্ছে। খুব চাপ এই সমস্ত রাস্তায় গাড়ি চালানো। দেখো সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি, মাটির বাড়ি, ওপরে যে চালাগুলো অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন এখন গ্রামের ভেতর ঢুকেছি। তো এখন আমরা যেখানে যাচ্ছি যে পাড়া, এটা হচ্ছে মাঝি পাড়া। আমি যে গ্রামে যেতে চাইছি ময়ূরেশ্বর, সেই গ্রামে আমরা এন্টার করে গেছি। যদিও ময়ূরেশ্বর যে স্ট্যান্ড আর কি সেটি আরও 5 কিলোমিটার সামনে। আবার পেছনে দেখতে পাচ্ছি বেশ অনেক প্যাসেঞ্জার। এই এটাই তো ময়ূরেশ্বর। তো এই বাস স্ট্যান্ড হচ্ছে ময়ূরেশ্বর বাস স্ট্যান্ড। আর 40 মিনিটের আশেপাশে সময় লাগলো। এটাকে কি বলেন? আমাদের দিকে জিলিপি বলে এটাকে। না, আমিত্তি বলে না, আমি বলে আপনাদের কলকাতার ওইদিকে আমিত্তি বলে এটাকে। আর এটাকে আপনাদের দিকে জিলাপি বলে। তো আমাদের ওদিকের জিলাপি তার পেঁয়াজ হচ্ছে রাউন্ড শেপে, বাট এটা আমরা আমিত্তি বলি। এখানকার মানুষজন, বীরভূমের মানুষজন এটাকে জিলাপি বলে। তো এই ভাইকে দেখতে পাচ্ছি বেশ গরম গরম আমিত্তি ভাজছেন। ওখানে ময়দা থাকে, বেসন থাকে, সোডা থাকে, আর সেটাকে আর কি মিক্সড করে তারপরে আগে গরম তেলে ভেজে নিতে হয়, তারপরে মিষ্টি রসের মধ্যে চুপি দিতে হয়, তারপরে তৈরি হয়ে গেল আমিত্তি বা জিলাপি। তো যাই হোক, এটাই হচ্ছে ময়ূরেশ্বর বাজার। তো বেশ বড় সড়ো বাজার এখানকার। এতক্ষণ যে গ্রাম দেখে আসছিলাম, একেবারে প্রত্যন্ত গ্রাম না হলেও প্রায় ওরকমই গ্রাম, সেই গ্রামের মাঝে এরকমই একটা বাজার বেশ ভালো লাগে দেখতে। 11:40 বাজে, এখানকার বাজারও কিন্তু এখনও ওঠেনি, বসে আছে। মাছ দেখতে পাচ্ছি এখানেও বেশ বড় বড় মাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমায় দেখে মাসিমা বলছেন 100। আমি তো মাছ কিনবো না, আমি আপনার কাস্টমার না। হ্যাঁ, এই মাছ পুকুরের না কিনে নিয়ে এসছেন? আপনার পুকুরের মাছ? না না, এইখানে না, মানে অন্যের পুকুরের মাছ আপনি কিনে এনে তার থেকে আপনি বিক্রি করছেন? বুঝলেন দাদা, হ্যাঁ, এগুলা চুরি করে নিয়ে এসে বিক্রি করে। এখানে মনসরের সব চুরি মাল বিক্রি হয়। এরকম বলেন? হ্যাঁ, ওই চুরি করে, ওই চুরি করে চোর। হ্যাঁ তাই? আমি টাকাটা, আমি গুন্ডা, আমি নেগেটিভ কথাবার্তা বলো না। হ্যাঁ, দেখো এই মাছ কোথা থেকে নিয়ে এসছেন? আমার এখানে কিনে দিই বাবা। কারোর পুকুরের মাছ কিনে নিয়ে এসছেন? 100 টাকা কেজি? 150 টাকা। এই রুই মাছ, টাটকা রুই মাছ 150 টাকা কেজি। আর এগুলো কি মাছ বলে? নাম কি? কি মাছ? কি বললো? সিলভার। এগুলো কত করে? 70 টাকা। শুধু 70 না 170? এত কম দাম এই মাছের?
তো এই মাছটা হচ্ছে শুধু 70 টাকা কেজি। এই বাজার কটা পর্যন্ত চলে? একটা পর্যন্ত চলে। আসেন আসেন এদিকে আসেন। কটা থেকে শুরু হয় দাদা? এটা শুরু হয় সকাল 6টা থেকে, সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দুপুর 5 ঘন্টা ধরে এই বাজার চলে। 5 ঘন্টা ধরে চলে। এটা কবে রেগুলার? রেগুলার নিত্য নতুন বাজার প্রত্যেকদিন। আর হাট কবে হয় এখানে? হাট রবিবার আর বৃহস্পতিবার। হাট কখন থেকে শুরু হবে? হাট সকাল 6টা থেকে 12টা অবধি। হাট শেষ হয়নি, 12টা বেজেছি কি? না এখন 12টা বাজেনি তো। তাহলে শেষ হয়নি এখন। এটাই হাট? ওইটা ওই দিকে হাট পেছনে প্রচুর বড় হাট। তো এখন খোলা আছে? লোক আছে হাট। তো আজকের এখানে হাট হয়, তো হাটটা সম্ভবত এতক্ষণে বন্ধ হয়ে গেছে, গেলে একটু দেখা যাবে তাই তো? কোন দিকে যেতে হবে? তো যেহেতু এখনো 12টা বাজেনি, একটু আগে হাটটা দেখে আসি এখানকার হাট কেমন। এই রোডেরও চারপাশে মানে দুপাশে প্রচুর সবজি টবজি দেখতে পাচ্ছি, বাট মেন যে হাট সেটা বলছে সামনে বেশ বড় সড়ো হাট। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছি গদাধরপুর সাঁইথিয়া, এইদিকে অ্যারো দেওয়া আছে, বাট আমাদের বাস সাঁইথিয়া লেখা ছিল, ও গেল ওদিকে, বুঝলাম না ওটা ঠিকঠাক জায়গায় লাগেছে কিনা। হাটের দিকে না? হাটের দিকে। পেছন থেকে প্রায় 400-450 মিটার হেঁটে এলাম, মানে ময়ূরেশ্বর যে মোড় আর কি, আসার পরে আমার সামনে এখানে হাট দেখতে পাচ্ছি। এই হচ্ছে এখানকার হাট, ময়ূরেশ্বর হাট। হাটের ঠিক মুখে এরকমই একটা ফাঁকা জমি দেখতে পাচ্ছি, আর পেছনে একটা জলাশয় দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো একটা জলাশয়। আর ঠিক তার পাশে এই বিল্ডিংটা কি হয়, এটা কিসের অফিস? স্বাস্থ্যকেন্দ্র আছে। তো ডান দিকে একটা স্বাস্থ্যকেন্দ্র এখানকার, আর ঠিক তার মাঝখানে জলাশয় আর স্বাস্থ্যকেন্দ্রের ঠিক মাঝখানে মিডিল পোর্শনের বাজার। তো এই বাজার এখন প্রায় ভেঙে গেছে, মানে উঠে যাচ্ছে। এখানে শুরুতেই দেখতে পাচ্ছি বাঁধাকপি, এখানে সবজি। কি হলো, নতুন শিখছেন নাকি? হ্যাঁ। তো এই হচ্ছে এখানকার জলাশয় দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো একটি জলাশয়। বাজার মোটামুটি এখানকার বাজার শেষ নাকি? কটা পর্যন্ত চলে এখানকার বাজার? 12টা পর্যন্ত। 12টা বাজলে শেষ? আবার বিকেলে বসবে না, শুধু সকালে? তো সকাল 5টা থেকে 12টা মানে 7 ঘন্টা ধরে এখানে বাজার হয়। আর এখন জাস্ট 12টা বাজতে যায়, 45-50 হয়েছে। তো এই হাট প্রায় ভেঙে গেছে আর কি, একটু পরেই উঠে যাবে সবাই গুটিয়ে। দাদা কতক্ষণ বসে থাকবেন? বাড়ি যাবো এখনই বন্ধ করে দেবেন? তো অলরেডি সবাই কিন্তু গুছাতে আরম্ভ করে দিয়েছে, ইভেন অনেক দোকান কিন্তু চলে গেছে অলরেডি, ভ্যানে মানে গুছানো আরম্ভ করে দিয়েছে, চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোথায়? তো এই আপনি কি সস্তায় নিয়ে এলেন? ক টাকা কেজি? এটা 50 টাকা কেজি। এই মাছ 50 টাকা কেজি? দাদা এই মাছ কিনে নিয়ে এসছেন কি সিলভার কাপ না কি বললেন? 50 টাকা কেজি? তো আচ্ছা, মানে বাড়িতে নিয়ে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, যান। কি এ কি আরও দোকান ছিল উঠে গেছে? হ্যাঁ সব উঠে গেছে। ও আচ্ছা, আরও দোকান ছিল এখানে, ভর্তি দোকান ছিল, এই দিক ওই দিক সব চারিদিকে ছিল। তো তারা মোটামুটি 11টার মধ্যে উঠে গেছে, বিক্রি হয়ে গেছে, চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো আরও যে সমস্ত দোকান ছিল এখানে, যে সমস্ত ব্যবসায়ীরা এসেছিলেন তাদের সবজি টবজি নিয়ে, তারা উঠে গেছে। তো এখনও যাদের অল্প বিস্তর সবজি রয়ে গেছে তারা এখনও বসে আছেন এই মাঠে। কি হয়েছে, তোমরা এখানে কি করছো বলো? কি করছো তোমরা? আপনার চ্যানেলের নাম কি? বলছি তুমি এখানে কি করতে এসছো সেটা বলো তোমরা। আমি আপনার ব্লগ দেখতে এলাম। আমি বাজার করতে চাইছিলাম। কই ব্যাগ কই, বাজারের ব্যাগ? আচ্ছা, বাজারের ব্যাগ রেখে দিয়েছে, ভাই এসে বাজার করতে আর এই ভাই এসে ঘুরতে। আর এখানে যে খোলা যে স্পেস আর কি, খোলা জায়গাটা বেশ অনেকটা জায়গা জুড়ে। সামনে এদিকে একটা রাস্তা দেখতে পাচ্ছি, যে রাস্তার দুপাশে, আমার ওপাশে ইভেন আমার এপাশে টোটালটাই আর কি দোকানদাররা বসেছিলেন, বাট এখন সবাই চলে গেছেন। ম্যাক্সিমাম দোকানদার মানে 90%, 80-90% দোকানদার চলে গেছে। আরও 10% যারা আছেন তারা এখনও বসে আছেন। বলছি দাদা আপনি দোকান নিয়ে এসেছিলেন নাকি? দোকান নিয়ে এসেছিলেন? কি দোকান নিয়ে এসেছিলেন? সবজি। তো কটায় এসেছিলেন? ওই 7টার সময়। 7টা? কটার মধ্যে শেষ হয়ে গেল? 11:40-এর মধ্যে শেষ। 11টার মধ্যে শেষ। তো এই দাদা সবজি নিয়ে এসেছিলেন, ওনার সবজি টবজি সব শেষ হয়ে গেছে, গুটিয়ে এখন বসে আছেন, রেস্ট নিচ্ছেন আর কি। বাড়ি যাবেন খেয়ে দিয়ে, আবার কি বিকেলে অন্য কোথাও যাবেন? না। আচ্ছা, এখানে তো সপ্তাহে 2 দিন হাট, অন্য দিন কি করেন? অন্য জায়গার হাট। অন্য কোনো হাটে যান, সবজি বিক্রি করেন। আপনি কোথায় গেছিলেন? মাঠ যাচ্ছি। হ্যাঁ, মাঠ যাচ্ছি। গেছিলেন কোথায়?
বাড়িতে গেছে। আচ্ছা, বাড়ির থেকে মাঠের দিকে যাচ্ছেন কাজ করুন, মানে মাঠে কি চাষ হয়েছে? ওখানে ধান চাষ ছিল। আচ্ছা, ওগুলো তুলছেন এখন? হ্যাঁ। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ। এখন 11:50, 12টা বাজেনি, এর মধ্যে ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের? খাওয়া দাওয়া ওই যে মাঠে গিয়ে এখন ধান টানগুলো বোঝা বাঁধবেন, নিয়ে আসবেন। পূজা বন্ধে ট্রাক্টরে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। যান সামনের এদিকেও বেশ অনেক বড় জায়গা, আর এগুলো হচ্ছে ওপেন স্পেস। আর সামনে এই যে শেড দেখতে পাচ্ছি, এই শেড যদিও ভগ্নদশা, এখানে সম্ভবত আগে দোকানদাররা বসতেন তাদের পশা সাজিয়ে, বাট এই মুহূর্তে ভেতরে অবস্থা খুবই নোংরা দেখতে পাচ্ছি, মানে এখানে কেউ বসেন না। উপরে শেডও পুরো ভেঙে টেঙে গেছে। ভেতরে আর কেউ বসে না এখন সবজি নিয়ে? এই ভেতরে কেউ সবজি নিয়ে বসে না এখন? আচ্ছা, না বসার কারণ কি এই ভেতরে? না, আচ্ছা, যেহেতু উপরে শেড ভেঙে গেছে, উপরে অ্যাসবেস্টাস, তাই ওনারা এখানে কেউ বসে না, সবাই যে যার বাইরে গিয়ে বসেন। এই বাজার কত পুরনো? ব্রিটিশের আমলে, অনেক পুরনো বাজার। ব্রিটিশ আমলে প্রায় তো আমরা 200 বছর পেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওরকম হয়, ব্রিটিশ থেকে আরম্ভ এখানে। আচ্ছা, ব্রিটিশ ওই আগে ছিল ওইখানে হাটটা। আগে ছিল এদিকে কোথায়? এইখানে ওই যে একটা সরকারি মাঠ আছে হাই স্কুলের পাশে। আচ্ছা, ওইদিকে কোথাও একটি হাই স্কুল মাঠ আছে, ওখানে আগে ছিল সেই হাট, ওখান থেকে শিফট হয়ে এখানে চলে এসেছে। লকডাউনের পর থেকে এনে এসেছে। আচ্ছা, এই জায়গার নাম কি? কোনটা? এটা খাড়পুকুর বলে এটাকে। খাড়পুকুর। আচ্ছা, এই জায়গার নাম হচ্ছে খাড়পুকুর, যেটা ওই লকডাউনের পরে পরে শিফট হয়ে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই লকডাউন মানে তো অল্প দিন হয়েছে, তার মধ্যে শেড ভেঙে গেল? ও, তার আগে থেকে সেট করা ছিল এখানে। আচ্ছা, তার আগের থেকে শেড এখানে বাজার আসবে বলে করা ছিল? হ্যাঁ, সেট করা, তৈরি করা। আচ্ছা, এই শেড হচ্ছে অনেক আগের থেকে করা ছিল, পরিকল্পিত হয়েছিল, মানে পরিকল্পনা করেছিল, যার জন্য শেডটাও অনেক আগের থেকে বানানো ছিল। তো এখানে ব্যবহার না করে ব্যবসায়ী সমিতি যারা আছে তারা ঠিক করছে না কেন? কি জানি, ওই যারা হাটের তোলাদার আছে তারা ঠিক করবে এটা। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি কি নিয়ে এসেছিলেন এখানে? আমি এখানে কাপড় বিক্রি করি, রেডিমেড কাপড় বিক্রি করছিলেন, মানে আনেন কোথা থেকে? আমরা হাওড়া হাট থেকে কাপড় দিয়ে আসি। আচ্ছা, হাওড়া থেকে এনে এখানে বিক্রি করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। ব্রিটিশ আমল থেকে এই হাট চলে আসছে। কি করতে এসেছেন আপনি দুপুরবেলা? এই তো আমার ঘর এখানে বেড়াই আমরা সব সময়। আচ্ছা, বেরিয়ে এই পাশেই বাড়ি? আচ্ছা, পাশেই বাড়ি আপনার। আপনি কি করেন, আপনার পেশা কি? আমার পেশা এখন কিছু, আমি অসুবিধা বেড়ে বেড়েছি এরকম। আচ্ছা, যখন কাজ করতেন তখন কি করতেন? কাপড়ের ব্যবসা। আপনারও কাপড় ব্যবসা ছিল? ও, আপনি কি হাটে হাটে বিক্রি করতেন না দোকানে? আমি গাঁয়ে। কোথায়? গাঁয়ে ঘরে ঘরে সব। আচ্ছা, ওই সাইকেল নিয়ে বা সাইকেল নিয়ে? আচ্ছা, উনি যখন কাজ করতেন, কর্মসক্ষম ছিলেন আর কি, তখন উনি কাপড়ের ব্যবসা করতেন, বাড়িতে বাড়িতে, মানে পাড়া বা গ্রাম ঘুরে ঘুরে বেড়াতেন, বিক্রি করতেন। তখন এই ধরনের ব্যবসাতে প্রফিট হতো ভালো? হ্যাঁ, তখন হয়তো প্রফিট। এখন ওই ধরনের ব্যবসা উঠে গেছে তো প্রায়? এখন আর হয় না। এখন আর হয় না। আচ্ছা আচ্ছা, আগে বেশ প্রফিট হতো ভালো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি যখন বাসে করে আসছিলাম, আশেপাশে প্রচুর মাঠ দেখাচ্ছিলাম, যে প্রচুর জলা জমি, মানে ধান চাষের জমি, তো ওগুলো এখনও পর্যন্ত কোনো চাষ হয়নি। এই দাদার থেকে জানতে পারলাম যে এখানে সবজি চাষ ওইভাবে হয় না। এর আগে উত্তর 24 পরগনায় গেছিলাম, প্রত্যেকটা মাঠে ধান উঠে গেছে, প্রত্যেকটা মাঠে সবুজ হয়ে আছে বিভিন্ন ফসলে, সবজিতে। তো এখানে ওই একটাই ফসল বছরে একবারই ধান হয়। এই বাদ বাকি এখন যে মাঠ, তারপরে পড়ে থাকবে যদি সরকার পানি দেয়, তারপরে হবে, যদি পানি না দেয়। আচ্ছা, এখানে জলের সমস্যার জন্য চাষাবাদ হয় না? আচ্ছা, কেলেনে জল দেয় তাহলে পানি চাষ হয়, তা না কেলেনে জল দিলে হবে। আচ্ছা, জল টল দিলে তাহলে আসে, নাহলে হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। তো বেসিক্যালি আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এই হাটে কোনো চাষি আসেন কিনা, যে তাদের সবজি বা ফসল বিক্রি করার জন্য। উনি বললেন এখানে কোনো চাষি আসেন না, তার কারণ হচ্ছে এখানে ওইভাবে চাষাবাদ হয় না জলের অভাবে। এই হচ্ছে এখানকার গল্প। আমার সামনে হচ্ছে বাজার, আর বাজারের ঠিক পাশেই এখানে যে পুকুর দেখতে পাচ্ছ, বেশ বড়সড় একটি পুকুর। এই পুকুরের নাম হচ্ছে খাঁড় পুকুর। খান নয়, KHAN খান, এটা না। আমি প্রথমে ওটাই ভাবছিলাম, হয়তো খান পুকুরকে হয়তো খাঁড় বলে উচ্চারণ করছিল, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে খান পুকুর না, এটা হচ্ছে খাঁড় পুকুর। খাঁড় KHAR, সেটা হচ্ছে এই পুকুর। আর বেশ বড় সড়ো পুকুর, আর এটা কোনো সরকারি পুকুর না। এটি জিজ্ঞাসা করলাম, সেটা বললো এখানকার ব্যক্তি, মানে এর মালিকানা আছে, ব্যক্তিগত কোনো, মানে কারোর পুকুর। তো সেই পুকুর বেশ বড় সড়ো। সেই পুকুরের পাশে এখানে হাট বসে প্রত্যেক বৃহস্পতিবার আর প্রত্যেক রবিবার সকাল 5টা থেকে বা 6টা থেকে চলে 12টা 1টা পর্যন্ত। তো এখন অলরেডি 12টা বেজে গেছে। বিভিন্ন ব্যবসায়ীরা তাদের যে সমস্ত মালামাল পয়সা সাজিয়ে বসেছিলেন সেগুলো বস্তাবন্দি করছেন। এখন এখান থেকে ওনারা বাড়ি যাবেন। এগুলো কি তেঁতুল? এই তেঁতুলগুলো কী করে? সব খাই। তো এরকম দেখতে কেন? এটা কীরকম লাগে? পেয়েছি বলে এরকম কালার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে তেঁতুল, এই এক ধরনের তেঁতুল, এই এক ধরনের তেঁতুল, এই এক ধরনের তেঁতুল দেখতে পাচ্ছ। আর দাদার কাছে বেশ গ্রোসারি, মানে মুদি দোকানের সামগ্রী এই দোকানে দেখি পাওয়া যায়।
তো আরও অনেক জিনিসপত্র ছিল, সবই বস্তাবন্দি হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে, আপনি কি নিয়ে এসেছিলেন? কপি কপি হাল খুব খারাপ। কি কপি, বাঁধা না ও ফুল? কেন হাল খারাপ কেন? 10 টাকা দাম পিস। পিস কি বলেন, 30 টাকা না 40 টাকা করে কেজি? 10 টাকা পিস, মানে 130 টাকা প্যাকেট। না পিস যদি হয় সেটা কত কেজি? ও 3 কিলো। 3 কেজি সাইজের বাঁধাকপি 10 টাকা পিস? 10 টাকা পিস আমরা বিক্রি চাইছি। আপনি ব্যবসায়ী, ধরুন 8 টাকা কিনে আপনি 10 টাকায় বিক্রি করেছেন, আপনি এবারে চাষির কথা ভাবুন, তার তো অবস্থা আরও খারাপ। হ্যাঁ খারাপ তো। 3 কেজি চাষি কাঁদছে। 3 কেজি ওজনের একটা বাঁধাকপি, তার দাম নাকি 10 টাকা পিস। কপিটা 50 টাকা পিস বিষ ছিল, সেটাকে বলছে না কদিন আগে? তাই? হ্যাঁ সেটা তো দেখতে হবে। আজকের ডেটে 3 কেজি ওজনের ফুলকপি বাঁধাকপি যদি 10 টাকা হয় পিস হিসেবে, তাহলে তো খুবই খারাপ। হ্যাঁ খারাপ। তো যাও, গলায় দড়ি। হ্যাঁ গলায় দড়ি। গলায় দড়ি দেবার কথা ভাবছেন, যাও দেবেন না যেন কখনো, নাহলে বউ বাচ্চা কি হবে? হ্যাঁ কি বলছে? যে 50 টাকা পিস বিচ আছে, তখন যে গলার চেন কিনেছে। আচ্ছা, যখন 50 টাকা ছিল তখন 50 টাকা বিক্রি করছেন, সেই গলার চেন হয়েছে তখন গলায় সোনার চেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদার বক্তব্য হচ্ছে যখন 50 টাকায় বিক্রি করছে তখন তো ওই দামে সোনার চেন কিনেছেন, এখন গলায় দড়ি দেওয়ার কথা ভাবলে হবে? ব্যবসার মধ্যে কম বেশি মানে চড়াই উতরাই থাকবে, লাভ লোকসান থাকবে, তাই তো? হ্যাঁ। ছোট ছোট ভাইদেরকে দেখতে পাচ্ছি যারা এই দোকানের সাথে সাহায্য করে আর কি, দোকানদারকে মানে ব্যবসায়ীদেরকে। তো আমার পাশে হ্যাঁ সাহায্য করে, সব পয়সা নিয়ে গ্যাঞ্জা আর বিড়ি খাই ছেলেগুলো। কি বলেন? তো তার মধ্যে এই এক ভাইকে দেখতে পাচ্ছি, এই ভাইয়ের যে চুলের স্টাইল, একটু মাথাটা ঘোরাও, চুলের স্টাইল দেখো, বেশ খুব সুন্দর, তার সাথে সাথে কালারও করিয়েছে। তো ক টাকা নিয়েছে চুল কাটতে? 20 টাকা। চুল কাটতে 20 টাকা? আমরা জমজ ভাই। জমজ ভাই? আমরা জমজ ভাই। কি খাও তোমরা? আমি যদি মাংস খাই ও মাংস খাবে, আমি যদি বিড়ি খাই ও বিড়ি খাবে। হ্যাঁ। তো বাজারের ছেলেপুলে ছোট ছোট হলেও বেশ ডেঞ্জার ছেলেপুলে সব। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যাই হোক, ভিডিও শেষ করছি। আগামী পর্বে তোমরা দেখবে এই ময়ূরেশ্বরের বেশ কিছু জায়গা বা পাড়া ঘুরে বেড়াবো, সেখানকার মানুষজন তাদের জীবন জীবিকা সম্পর্কে আমি জানবো, তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থেকো। চলো টাটা। মুসলিম পরিবারের মানুষজন, এটা নাম জানো, আর এটা অনেকে ব্যবহারও করে থাকো। এটা কি আমি আসার পরে করেন নাকি নিজেরা খাওয়ার জন্য? কাকিমা, আপনার জন্য কোনো ব্যাপার নাই। কি বিক্রি করছেন কাকু? বাহ, শুটকি মাছ গাড়িতে করে বিক্রি করছেন। এটা হচ্ছে চিংড়ি মাছ আর খয়রি মাছ। তো এটা দিয়ে কি রান্না করে খেতে ভালো লাগবে? আলু। এই মুদি ব্যবসা, নটকুনের ব্যবসা 47 বছর ধরে করছি। 22-23 বছরের পুরনো বাড়ি। তো ওনাদের যে মাঠের ধান, সেই মাঠের ধান ঝাড়াই মারাই করে সেই ধান এখন বালতিতে করে বস্তাবন্দি হচ্ছে। উনি ওনার ছেলেকে, এই বাপ ওটা করে দে, বাপ ওই বাপ ওটা করে দে, এই বাপ বাপ শব্দটা শুনতে পেয়ে ভালো লাগছে। আমি অনেকবার শুনলাম। পল মারতো না? আপনার বাড়িতে হতো ওটা? আমাদের শ্বশুর দাসা গরু থাকতো। স্কুলে যেতে ভালো লাগে? পড়াশোনা শেখাবেন যাতে চাকরি বাকরি করে? কেন মুসলমানের ছেলেরা বলে কি চাকরি পাবে না, এরকম কোনো কথা হলো নাকি? এটাকে কি বলেন? তো এই গ্রামের দিকে আগে দেখতাম এই ধরনের কাঠের, অনেক ভালো লাগছে। ওনাদের বাড়িতে এসেছিলাম, ওনারা দুপুরে খাওয়া দাওয়া করিয়েছেন। মুর্শিদাবাদে গাদি বলে, তো আপনার বীরভূমে বলেন কুঁড়।